হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও ক্লাস 10 এর আমরা হচ্ছে জীবনের প্রবাহ মানতে যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, মানে সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে অলরেডি আমরা হচ্ছে দুটো ক্লাস কমপ্লিট করেছি। যারা দেখোনি তারা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, দেন এই ক্লাসটা শুরু করো। কারণ তবেই কিন্তু এই ক্লাসটা অনেক হেল্পফুল মনে হবে, কারণ আগের ক্লাসগুলো আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করেছি। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস হচ্ছে লেট না করে আমরা শুরু করবো। তো একদম ফার্স্টই হচ্ছে উপরে হেডিং, যেটা অলরেডি যারা আগের ক্লাস করেছো তাদের হেডিং দেওয়াই আছে, আর যারা দাওনি তারা হচ্ছে অবশ্যই হেডিং দিয়ে আজকে ক্লাসে আমরা দেখবো ক্রোমোজোমের যে প্রকারভেদ হয়েছিল, তারপরে আজকে ক্রোমোজোমের গঠন, যে একটা ক্রোমোজোমকে অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। তো এ টু জেড সবই আমরা আজকে ক্লাসে দেখবো। তো তাই লেট না করে হচ্ছে তাড়াতাড়ি খাতা পেন বের করো, বের করে হচ্ছে পুরো নোটস রেডি করার মতো করে হচ্ছে রেডি হয়ে বসে যাও। ওকে, তো নাও আজকে আমরা যে হেডিংটা দেবো এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের গঠন। তো স্টুডেন্ট, আমাদের ক্রোমোজোমের গঠনের মধ্যে প্রথমেই আমরা একটা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখবো, যেটা আমরা আগের ক্লাসে অলরেডি করেছিলাম। ঠিক আছে, তো দেখো একটা ক্রোমোজোমের গঠন নরমালি কেমন দেখতে হয় আমরা আগে দেখেছিলাম, এরকম ধরনের একটা গঠন হচ্ছে দেখা যায়, তাই তো। এবং এর এই জায়গাটায় আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করে। ঠিক আছে, একটা রাফ স্ট্রাকচার আমি আঁকলাম, একটু বাজে হয়েছে, বাট চালিয়ে নাও। ঠিক আছে, তো দেখো এইরকম একটা স্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে, এটা কিন্তু সব সময় থাকে না। এটা আসলে হচ্ছে যখন আমাদের কোষ বিভাজনের সময় মেটাফেজ মানে মাইটোটিক ফেজ আসে, সেই মাইটোটিক ফেজে কিন্তু এই গঠনটা দেখা যায়। কিন্তু এই গঠনটা না দেখা গেলে কিরকম দেখা যায়? নর্মালি দেখো, আমরা যখন হচ্ছে নর্মাল একটা কোষ দেখি, তখন কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আমরা একটা নর্মাল যদি কোষ দেখি তাহলে কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বলে এইরকম একটা ছোট্ট ফুটবল থাকে। আর এর থেকেই আসলে এরকম সুতোর মতো যে তন্তু, এগুলো উৎপত্তি হয় বা এর সাথে এরকম যুক্ত থাকে। ঠিক আছে, এই যে সুতোর মতো যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সুতোর মতো অংশগুলোকেই কিন্তু বলা হয় আমাদের ক্রোম্যাটিন তন্তু, যেটা পরবর্তীকালে মানে মোটা হয়, একসাথে কুণ্ডলীকৃত হয়ে গিয়ে চার পাঁচটা হচ্ছে গঠন সৃষ্টি করে। এরকম সেই গঠনটা মেটাফেজ দশায় গিয়ে বা মেটাফেজ নয়, মাইটোটিক দশায় গিয়ে কিন্তু এইরকম একটা আকৃতি ধারণ করে। আর এইরকম আকৃতি ধারণ করার আগেও সেটা একটুখানি এই ধরনের দেখতে থাকে, একটা মোটা হচ্ছে এরকম মোটা একটা এরকম সুতোর মতো হচ্ছে দেখতে থাকে। ঠিক আছে, এইরকম একটা গঠন থাকে। এবার এই গঠনটাকে আমরা একটু মডিফাই করব, কিন্তু তার আগে আমরা আমাদের পেনকে একটু কালি খাওয়াবো। তো এখানে আমরা সেন্ট্রোমিয়ার ড্র করি, তারপরে এখানে আমরা সেন্ট্রোমিয়ারের পরে দুটো হচ্ছে নরকে ড্র করব এখানে। ওকে, নরকে ড্র করার পরে এই শেষের অংশটা একটু মোটা দেখাবো, যেটা আমাদের স্যাট ক্রোমোজোম অবস্থান করছে। তোমরা ড্রয়িং করার সময় যদি চাও যে দেখাবে না, নাও দেখাতে পারো। ঠিক আছে, নাও দেখাতে পারো। তো এটা হচ্ছে আমাদের একটু বাজে বাজে আঁকা হচ্ছে, বাট তোমরা পেন পেন্সিল নিয়ে ভালো করে আঁকবে, কারণ টিচার মানে চিটার না, টিচার, হ্যাঁ টিচার হচ্ছে বাজে করতে পারে, বাট তোমরা একটু ভালো করবে। ঠিক আছে, নাম্বার তো তোমাদেরকে দেবে পরীক্ষার সময়, তাই তো। আচ্ছা, যাই হোক, এখানে এবার দেখো, এখানে আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ার দেখলাম, যেটা আমাদের মেইন দরকার এটা। তো এইবার প্রত্যেকটা অংশ আমরা নামকরণ করতে পারি, কিন্তু তার ছাড়া এখানে আরো একটা খাঁজ আছে, এটাকে বলা হয় গৌণ খাঁজ। তো এই গৌণ খাঁজ যে অঞ্চলটা আছে, এই গৌণ খাঁজের জায়গাটা একটু আমরা ডিপ করে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে একটু আমরা ডিপ মতো করে দেবো, যে এইখানটা কি খাঁজ আছে একটা। ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তো এবার পুরো গঠনটা দেখো, প্রত্যেকটা নামকরণ করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা প্রত্যেকটা নামকরণ করব। এখানে প্রথমে এটার একটা নাম দিতে হবে, তো এটা আমরা পয়েন্ট করলাম। এটার একটা নাম দিতে হবে, পয়েন্ট করো। এটা নিচের দিকে একটা নাম দেবো, এবং এখানেরও একটা নাম দেবো। আচ্ছা, তারপরে এই যে শেষ যে অংশটা আছে, তারও একটা আমরা নাম দেবো। তো এই কারণে এটাকেও আমরা পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট, স্যাটেলাইট। আচ্ছা, এইখানে এই যে ফোলা অংশটা, এটাকে আমরা বলেছিলাম নর, তো এটাকে আমরা নর বলে লিখবো, পাশের ফুল ফর্মটা লিখবো, লাস্টে লিখবো। এরপরে চলে আসছে আমাদের সেন্ট্রোমিয়ার, তো এখানে আমরা লিখবো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এইবারে এই যে খাঁজ মতো আছে, এটাকে আমরা কি বলেছিলাম? গৌণ খাঁজ। কারণ আচ্ছা, সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম লিখে রাখবে, প্রাথমিক খাঁজ। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বা নিচে লিখবে প্রাথমিক খাঁজ। এইবারে এই যে অংশটা করছে, এটাকে লিখবে গৌণ খাঁজ, গৌণ খাঁজ। ওকে, উপরে এটাকে আমরা কি বলেছিলাম? টেলোমিয়ার, যেহেতু টেল মানে শেষের দিকের অংশ। ওকে, সেই কারণে ক্রোমোজোমের এটাকে বলা হয় টেলোমিয়ার, টেলোমিয়ার। তো টেলোমিয়ার এই অংশগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এবার নরের ফুল ফর্মটা পাশে লিখতে হবে। দেখো, নর মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, এটা নর মানে হচ্ছে ওই নড়ে যা এরকম নয়, নর মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তো লেখো, বাংলাতেই লেখো নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজার, অর্গানাইজার
রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, তো এই অংশটা আমাদের মনে রাখতে হবে যে নরের ফুল ফর্ম। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ক্রোমোজোমের গঠন। একটা ক্রোমোজোমের মধ্যে এই অংশগুলো থাকে। এছাড়া আরেকটা জিনিস আমি একটু দেখাই, যেটা ভুলে গিয়েছিলাম। তো এখানে এর মধ্যে একটা মানে এরকম হচ্ছে সুতোর মতো তন্তু থাকে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে, এরকম সুতোর মতো তন্তু, যেটাকে আমরা ক্রোম্যাটিন তন্তু বলি। ঠিক আছে, এটা এরপর থেকে এইভাবে হচ্ছে যাবে, এভাবে পেঁচানো থাকে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। তো এইরকম প্যাঁচানো থাকে। আলটিমেটলি এর ভিতরে এটা কি ডিএনএ এর একটা স্ট্যান্ড, বড় একটা স্ট্যান্ড। ঠিক আছে, তো এই ডিএনএ স্ট্যান্ড, এটাকে আসলে আমরা বলছি কি ক্রোম্যাটিন তন্তু বা ডিএনএ স্ট্যান্ড। ওকে, তো এখানে ডিএনএ স্ট্যান্ড না বলে আমরা এটাকে ভালো নাম দিই ক্রোম্যাটিন তন্তু। ঠিক আছে, এখানে লিখে দাও ক্রোম্যাটিন তন্তু, ক্রোম্যাটিন তন্তু। ঠিক আছে, ক্রোম্যাটিন তন্তু। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্রোম্যাটিন তন্তু এতটা। এবার নিচে একটুখানি, এটা যেহেতু ছবি এঁকেছো তুমি, তাহলে এখানে চিত্র বলে লিখতে হবে তোমাকে পরিষ্কার শুদ্ধ বাংলায়। লেখার পরে এখানে লিখে দেবে যে ক্রোমোজোমের গঠন। ওকে, তো এখানে আমাদের কাজ তো এগুলো আমরা বই থেকে দেখবো, আমি একবার তাও মুখে বলে যাচ্ছি, জিনিসটা একটু খেয়াল রাখবে। স্যাটেলাইট, এটাকে এখানে যে ক্রোমোজোম থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। এটা সাধারণত যে স্যাটেলাইট যেরকম কাজ করে, মানে আমাদের পৃথিবীতে স্যাটেলাইট কি কাজ করে, এটা সাধারণত হচ্ছে আমাদের বাইরে থেকে মানে কোনো ইনফরমেশন যদি হচ্ছে নেওয়ার হয় বা বাইরের জগৎ থেকে পৃথিবীকে ফোকাস করতে গেলে আমরা কি করি, বিভিন্ন ইনফরমেশন পাই উপর থেকে। এইরকম কনসেপ্টের থেকেই কিন্তু এই স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট কথাটা এসেছে। এটা কিন্তু অনেক সময় মানে সব জায়গায় পাবে না, কোথাও এটা দেওয়া আছে যে এটার সম্বন্ধে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। ঠিক আছে, তো যাই হোক, এরপরে চলে আসি আমরা নর। নর মানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এটার সম্বন্ধে একটু বলি। এখানে আমরা যে ফুটবলের মতো ভিতরে একটা ছোট্ট ফুটবল এঁকেছিলাম, মনে আছে, এই যে ভিতরে যেটাকে আমরা বলেছিলাম নিউক্লিওলাস। তো এটা নর আসলে কিছুই না, নিউক্লিওলাস। ঠিক আছে, এটা নিউক্লিওলাস হচ্ছে এখানে অবস্থান করে। আর এটা যখন সুতোর মতো থাকে তখন আলটিমেটলি এই অংশটাই কিন্তু এই নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এখানে নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে এটা। তারপরে চলে আসছে দেখো এই ভিতরে যে তন্তু দুটো এঁকেছি, যেটাকে আমি বলেছিলাম ক্রোম্যাটিন তন্তু, কারণ এর মধ্যে আলটিমেটলি কি এখানে এরকম করে প্যাঁচানো থাকে, তাই না, এখানে এরকম করে প্যাঁচানো থাকে, এই প্রত্যেকটা হাতের মধ্যে এরকম করে প্যাঁচানো থাকে এটা। ওকে, তো এই কারণে এইটাকে বলা হয় ক্রোম্যাটিন তন্তু বা ডিএনএ তন্তু। ঠিক আছে, ডিএনএ তন্তু বললে ভুল হবে, কারণ এর সাথে হিস্টোন প্রোটিন আছে, তাই না। তো এই কারণে আমরা এটাকে আপাতত বলবো ক্রোম্যাটিন তন্তু। দেন চলে আসো নিচের দিকে। এখানে আমাদের তারপরে কি আছে, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কাজ বলা হয় এটাকে। তো সেন্ট্রোমিয়ার যেটা হচ্ছে সব থেকে ভাইটাল রোল প্লে করে কোষ বিভাজনের সময়, কারণ কোষ বিভাজনে হচ্ছে সেন্ট্রোমিয়ার ছাড়া কিন্তু কোষ বিভাজন পসিবল নয়। কেন? কারণ এর আশেপাশে কাইনেটোকোর বলে একটা হচ্ছে মানে তন্তু থাকে। এবার এই কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের অঞ্চলেই থাকে। এবার যদি সেন্ট্রোমিয়ার না থাকে সেক্ষেত্রে কি কাইনেটোকোর থাকবে না, তাহলে কোষ বিভাজনটা করবে কে? বোঝা গেল? কারণ কোষ বিভাজনের সময় পুরো কোষটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবার যদি এখানে কাইনেটোকোর প্রেজেন্ট না থাকে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের পাশে একটা ডিস্কের মতো জায়গা থাকে। ঠিক আছে, মানে একটা ব্যান্ড মতো থাকে বলতে পারি। ঠিক আছে, আমরা যেরকম হাতে রিবন ব্যান্ড ট্যান্ড বাঁধি না, এরকম হচ্ছে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে বাইরের দিকে একটা ব্যান্ড পেঁচানো থাকে, যেটাকে বলা হয় কাইনেটোকোর। এই কাইনেটোকোর কিন্তু বেসিক্যালি ওই কাজটা করে। তো মেইনলি এইটুখানি শুধু মনে রাখো, সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের এখানে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কাজ, এর কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজনে সাহায্য করা। ঠিক আছে, দেন চলে আসো তার পরের পার্ট, গৌণ খাজ। তো গৌণ খাজ বেসিক্যালি এখানে প্রাথমিক খাজের পরেও আর একটা খাজ অংশ দেখা যায়, মানে খাজের মতো হচ্ছে গঠন, এটাকে বলা হয় গৌণ খাজ। দেন চলে আসছে টেলোমিয়ার। টেলোমিয়ারটা কি? টেলোমিয়ারটা হচ্ছে আমাদের একদম শেষের অংশ, ক্রোমোজোমের একদম শেষের অংশ। তো এরকম ছাঁচ আকারে আমাদের একটা পুরো ডিএনএ যখন কাজ করে তখন কিন্তু এই শেষের অংশটা সাধারণত টেলোমিয়ার অংশটা রেপ্লিকেট হয় না, যে কারণে এখান থেকে যে নতুন ডিএনএটা তৈরি হবে বা বলতে পারি এই ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোম যখন তৈরি হবে তখন কিন্তু এই যে টেলোমিয়ার অংশটা এটা কিন্তু হচ্ছে এই নতুন যে ক্রোমোজোম তৈরি হবে তার সাথে যাবে না, যে কারণে নতুন যে ক্রোমোজোমটা তৈরি হবে সেটার আকার কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকে। যে কারণে টেলোমিয়ার অংশটা দেখে বা কোনো একটা ক্রোমোজোমের টেলোমিয়ারকে পরীক্ষা করে বলে দেওয়া যায় যে সেই ডিএনএটা বা সেই জিনটা বা সেই ক্রোমোজোমটা কত পুরনো বা কত বয়স্ক। বোঝা গেল? বা আরো বিভিন্ন কাজ আছে, সেগুলো তো বড় ক্লাসের ব্যাপার, তোমাদের দরকার নেই। বাট এইখানে এইটুখানি শুধু খেয়াল রাখবে যে টেলোমিয়ার কি কি করে। দেন আমরা চলে যাবো পরের টপিকে। এখানে দেখবো আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম তো আমরা দেখলাম, এবার দেখো সেন্ট্রোমিয়ার কোথায় কোথায় অবস্থান করছে পুরো একটা ক্রোমোজোমের মধ্যে। কারণ নর্মালি আমরা দেখেছি মাঝখানের দিকে বা মাঝখানে একটু পাশে, তো এই অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু হচ্ছে ক্রোমোজোম আলাদা আলাদা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে প্রথমে আমরা চলে আসি গঠনে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা আমরা গঠন দিয়েই দেখবো। 1 নম্বর আমরা হচ্ছে এখানে নামকরণ করব। 1 নম্বর দিয়ে হচ্ছে লিখবে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক প্রত্যেকটা নামের মধ্যেই কিন্তু আসলে তার গঠনটা লুকিয়ে আছে, তার গঠনের যে হচ্ছে ধারণা সেটা নামের মধ্যেই আছে। মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে কি? আমাদের যে ক্রোমোজোমটা, ঠিক আছে, আমরা যদি হচ্ছে ক্রোমোজোমের ছবিটা আঁকি,
যেমন আমরা একটু আগে দেখলাম, এইটা যদি আমরা একটা ক্রোমোজোমের ছবি আঁকি তাহলে মেটাসেন্ট্রিক মানে কি মাঝখানেই হচ্ছে ক্রোমোজোমটা অবস্থায়, সরি সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্ষেত্রে মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখানে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করবে। ঠিক আছে, না এবার আমরা চলে আসি যদি 2 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে দেখো নামের মধ্যে আছে মেটাসেন্ট্রিকের পরে সাবমেটাসেন্ট্রিক আছে, তার মানে কি মেটাসেন্ট্রিক থেকে সামান্য সরে যাবে। আচ্ছা এটা যদিও একটু সাইডে মনে হচ্ছে, যাই হোক এটা মাঝখানে, তোমরা ছবিটাকে হচ্ছে ঠিক করে রাখবে মাঝখানে। ঠিক আছে, মোটামুটি আমার সাইড থেকে একটু প্রবলেম হতে পারে। তো এখানে দেখো এইবার আবার আমরা একটা ক্রোমোজোম আঁকছি। ঠিক আছে, এইবার তাহলে সাব মেটাসেন্ট্রিক বলা হচ্ছে নাকি যদি আমাদের এটা মিডিল হয় তার থেকে একটু সরে আসছে এটা। ঠিক আছে, একটু সরে গিয়ে আমাদের মানে সেন্ট্রোমিয়ার সেটা অবস্থান করছে, তাহলে এটাকে আমরা কি বলছি সাব মেটাসেন্ট্রিক। দেন চলে আসছে 3 নম্বর সাবমেটাসেন্ট্রিক। এরপরে চলে আসছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। তো অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যে এক্ষেত্রে খেয়াল করবে, এক্ষেত্রেও যে ক্রোমোজোমটা অবস্থান করে সেটাও দেখো একদম শেষের দিকে, মানে টেলোমিয়ার বললে একদম শেষে আসে, কিন্তু আমরা টেলোমিয়ার মানে টেলোমিয়ার অঞ্চলে নয়, টেলোমিয়ার থেকে জাস্ট একটু আগে হচ্ছে এটা অবস্থান করে। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার দেখো কত চেপে এসছে। লাস্ট 4 নম্বর যে পার্টটা আমরা দেখবো এখান থেকে অ্যাক্রোসেন্ট্রিকের পরে, সেটা হলো আমাদের টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক নাম শুনে বুঝতে পারছো, টেলো তার মানে কি টেলের দিকে অবস্থান করবে, টেলোমিয়ারের কাছে অবস্থান করবে। তো টেলোসেন্ট্রিক, তাহলে টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে কি হয়, টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে আমাদের পুরো যে ক্রোমোজোমটা আছে, পুরো যে ক্রোমোজোমটা তার টেলের দিকে আছে, এটা অনেক মোটা হয়ে গেছে, আমরা একটু সরু করে নিই। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা সরু করি তাহলে একদম টেলে অবস্থান করে ক্রোমোজোম, সরি সেন্ট্রোমিয়ার, তাহলে একদম টেলে অবস্থান করে। তো সেই কারণে এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ওকে, দেন আমরা এই গঠনগুলোকে কিন্তু দেখতে মানে এটা ফোল্ড হয়ে একটা নির্দিষ্ট গঠন সৃষ্টি করে, সেটাকে একটু আমরা দেখবো। দেখো মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখানে আছে, তো মাঝখানে থাকলে এই পাশের দুটো যে বাহু আছে সেটা কিন্তু এরকম ভি শেপ হয়ে যায়। ঠিক আছে, মাঝখানে যেহেতু সেন্ট্রোমিয়ার থাকে তো এটা ভি শেপ হয়ে যায়। তো এগুলো আমাদের মনে রাখতে হবে যে কখন কোন অবস্থায় শেপ কি হয়। তো এক্ষেত্রে আমাদের মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে সরি না, ওকে ঠিক আছে, তো মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে এটা ভি শেপ হয়ে যায়। দেন চলে আসছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে এটা জে এর মতো হয়ে যায়। ঠিক আছে, মানে এইরকম, সরি এল এর মতো, মানে এটাকে আমরা এইভাবে দেখতে পারি যে এইদিকে যদি বড়টা থাকে। ঠিক আছে, আমাদের ছবিটাকে যদি আমরা উল্টে দিই বা এইটাকে আমরা যদি এই পাশে ড্র করি তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশি ধারে হয়ে গেল, আমরা একটু আগে করি। ওকে, তাহলে এরকম করলে জিনিসটা এইখান থেকে দেখো এরকম মনে হচ্ছে, তাই না, এল এর মতো। তাহলে এক্ষেত্রে এটা কেমন হয়ে যায়, এল এর মতো হয়ে যায়, একটা বড় একটা ছোট হাত, তাই না। তাহলে এটা দেখতে হচ্ছে এল এর মতো। তারপরে দেখো যখন আমরা অ্যাক্রোসেন্ট্রিক বললাম, এখানে যেহেতু এটা অনেকটা সরে আসে, যেটা অনেকটা দেখতে হয় আমাদের জে এর মতো। ঠিক আছে, আমরা যে হচ্ছে ইংলিশে জে জানি, সেই জে এর মতো দেখতে হয়। এখানে হচ্ছে আমাদের ক্রোমোজোমটা অবস্থান করে, এটা ছোট আর নিচেরটা অনেকটা বড় থাকে, তাই না। সেই কারণে এইখানে ছবি দেখো, এটা হচ্ছে বড় বাহু আর এটা কি সেই ছোট্ট বাহুটা, তো এটা জে এর মতো দেখতে হয়, তাই এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, আর লাস্ট চলে আসছে আমাদের টেলোসেন্ট্রিক। এটা বলো কার মতো দেখতে, এটা হচ্ছে আমাদের আই এর মতো দেখতে। তো এই কারণে এটা যেহেতু আই এর মতো দেখতে, মানে আই এর সাথে এরকম জয়েন্টেড অবস্থায় থাকে, ছোট আই মনে হয়, তো এই কারণে এটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক। এবং প্রত্যেকটা গঠন মনে রাখতে হবে, মেটাসেন্ট্রিকে এর আকৃতি কেমন হয়, ভি শেপ, সাবমেটাসেন্ট্রিকে এল শেপ, অ্যাক্রোসেন্ট্রিকে জে শেপ এবং টেলোসেন্ট্রিকে আই শেপ। তো এই প্রত্যেকটা শেপ আমাদের গঠনের সাথে মনে রাখতে হবে। আর এটাই হলো আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকার। তো এই পুরোটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি আজকের টপিকের উপর কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন করে সেখানেও তোমরা তোমাদের ডাউট জানাতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর ডাউট থাকলে অবশ্যই বঙ্গবার্তায় কমেন্টে জানাও।